আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের ধারাবাহিক ক্লাসরুমে নেওয়া সম্ভব হয় না বিধায় আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আরও একটি ক্লাস দিতে যাচ্ছি। আশা করি তোমরা এটা দেখলে উপকৃত হবে। তো আজকে আমি যে ক্লাসটি নিব এটা বিশেষ করে এই বছর আমাদের যারা নতুন ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে তাদের বিশেষ করে তাদের উদ্দেশ্যেই, যেহেতু তোমরা এখন প্রথম বর্ষের ছাত্র হয়ে গেছো, তোমাদের ক্লাস আমরা ক্লাসরুমে নিতে পারছি না। তো আশা করি তোমরা এই অনলাইনে ক্লাসটি দেখে উপকৃত হবে। আমি আজকে যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলা প্রথম পত্রের কবিতা থেকে একটি ক্লাস নিব। আমাদের বাংলা প্রথম পত্রে যে কবিতাটি দেয়া আছে, প্রথম যে কবিতাটি, সেই কবিতাটি আমি আজকে পড়াবো। সেটা হচ্ছে যে বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ, এই যে কবিতাটি, এটা একটা সংকলিত কবিতা। এটা একটি সংকলিত কবিতা। এই কবিতাটি সংকলন করা হয়েছে বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক মাইকেল মধুসূদন দত্তের প্রথম লেখা এবং সার্থক বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য মেঘনাদ বধ। আমি তোমাদেরকে কাব্যটা একটু দেখাতে চাচ্ছি। এই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ মহাকাব্য। এই মেঘনাদ বধ মহাকাব্য থেকেই কবিতাটি সংকলন করা হয়েছে। আমি এই যে কাব্যগ্রন্থটি দেখতে পাচ্ছ, এই কাব্যগ্রন্থটিতে মোট 9টি স্বর্গ। 9টি স্বর্গ, স্বর্গ মানে হচ্ছে অনুচ্ছেদের মধ্যে বলতে পারো বা অধ্যায়ের মতো। 9টি অধ্যায় বিভক্ত, এক একটি অধ্যায়ের এক একটি নাম আছে। আমাদের এই যে বিভীষণের প্রতি মেঘনাদ যেই স্বর্গ থেকে নেওয়া হয়েছে, সেই স্বর্গটি হচ্ছে ষষ্ঠ স্বর্গ। সেই ষষ্ঠ স্বর্গটির নাম হচ্ছে বধ, মানে হচ্ছে হত্যা, বধখণ্ড। সেই বধখণ্ড থেকে এই মহাকাব্যের ষষ্ঠ স্বর্গ বধখণ্ড থেকে এই কাব্য অংশটুকু সংকলিত করা হয়েছে। ওই ষষ্ঠ স্বর্গে লাইনের সংখ্যা ছিল 742টি, চরণ সংখ্যা। সেইখান থেকে প্রথমের 519টি চরণ এবং শেষের 151টি চরণ। প্রথমে হচ্ছে 519টি এবং শেষের 151টি চরণ বাদ দিয়ে মোট 72টি চরণ। আমাদের যে কবিতাটি আছে বিভীষণের প্রতি মেঘনাদ সাহিত্য পাঠে, ওইখানে 72টি চরণ নেওয়া হয়েছে। ওই অংশটুকু সংকলন করে সংকলকগণ নাম দিয়েছেন বিভীষণের প্রতি মেঘনাদ। আমি কাব্যে পরে ঢুকছি। প্রথমেই আরেকটি কথা আমার আসলে প্রথমে বলে নেওয়া উচিত ছিল, যেহেতু এই ক্লাসটি আসলে 2টা খণ্ডে আমাকে নিতে হবে। তা আজকে আমি প্রথম শুধু এই কবিতাটি কিভাবে সংকলিত হয়েছে, লেখক সম্পর্কে কিছু ধারণা এবং এটা কিভাবে শুরু হয়েছে ওই বর্ণনাটা দেব। তারপরে পরবর্তী ক্লাসে আমি কাব্যের বিশদ আলোচনা করব, কবিতাটির বিশদ আলোচনা করব। তো আমি তো প্রথমে বলেই দিলাম যে বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যটি কিভাবে সংকলন করা হয়েছে আমাদের পাঠ্য বইয়ে। তো এটার লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত লেখক সম্পর্কে যদি আমরা বলি, তাহলে উনি জন্মগ্রহণ করেছেন 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে এবং ওনার পিতার নাম হচ্ছে রাজনারায়ণ, মাতা হচ্ছেন জাহ্নবী দেবী। আর উনি বিভিন্ন পেশায় উনি এরকম একটা লোক ছিলেন যে নির্দিষ্ট একটা পেশা ওনার জীবনে স্থির করে যেতে পারেননি। উনি অত্যন্ত মেধাবী একজন লোক ছিলেন, যিনি একাধারে বাংলা, সংস্কৃত এবং ইংরেজি ভাষায় সমানভাবে দক্ষতা অর্জন করেছিলেন। আর অনেকগুলি ভাষা উনি জানতেন। ওনার ইচ্ছা ছিল ছোট থেকেই যে উনি বিখ্যাত হবেন। সেই বিখ্যাত হওয়ার নেশায় উনি প্রথমে ভাবলেন যে বাংলায় সাহিত্য চর্চা করে মনে হয় বিখ্যাত হওয়া যাবে না। সেই জন্য তিনি ইংরেজি সাহিত্য চর্চা করার চিন্তা ভাবনা করলেন। তারই প্রেক্ষিতে উনি, যেহেতু ইংরেজি সাহিত্য চর্চা করতে হলে ইউরোপে যেতে হবে,
এখন ওইখানে যেতে হলে তখনকার সময়ে আমাদের এখান থেকে যাওয়াটা খুব একটা সহজ ছিল না। তাছাড়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করা একটা ছিল যে বিয়ে করে তারপরে ওইখানে উনি যাবেন, সেই জন্য ওনার নামে প্রথমে যে মাইকেল উপাধি, উনি কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তার পিতৃদত্ত যে নাম মধুসূদন দত্ত, মধুসূদনের আগে মাইকেল উপাধিটি উনি লাগিয়েছিলেন। তো ওনার জীবনী দেখলে আমরা দেখি যে উনি আসলে নির্দিষ্ট একটা এর উপরে তিনি স্থির ছিলেন না। উনি প্রথমে পেশা গ্রহণ করেছিলেন আইন পেশা। বিলেতে যাওয়ার পরে যখন উনি এখানে কবিতা চর্চা করে দেখলেন যে না, বাংলায় অনেক সম্ভাবনা আছে, তারপরে তিনি বাংলাদেশে চলে আসলেন। তারপরে ওইখানে এসে তিনি প্রথমে আইন পেশা হিসেবে গ্রহণ করলেন, পরবর্তীতে তিনি লেখালেখিকে পেশা হিসেবে নিয়েছেন। আর উনি বাংলা সাহিত্যের যে কত বড় অমূল্য রত্ন ছিলেন, হ্যাঁ, বাংলা সাহিত্যের আধুনিকায়নে উনি যে কত বড় ভূমিকা রেখেছেন, এটা আমরা ওনাকে এখানে দেখলেই বুঝবো। যে আমি এখানে জনক লিখে রেখেছি। উনি সাহিত্যে কি কি জনক ছিলেন আমাদের বাংলা সাহিত্যে। উনি সর্বপ্রথম বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্য লিখেছেন, মহাকাব্যের জনক। উনি সর্বপ্রথম বাংলা নাট্য সাহিত্যে আধুনিক নাটকের জনক। উনি সর্বপ্রথম সনেট বা বাংলা যেটাকে আমরা বলি চতুর্দশপদী কবিতা, এটার জনকও উনি। এবং অমিত্র অক্ষর ছন্দ, যেটা নাকি এই মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ যে কাব্যগ্রন্থটি লিখেছেন, মেঘনাদ বধ যে কাব্যগ্রন্থটি লিখেছেন মহাকাব্যে, ওইখানে তিনি এই ছন্দটি প্রয়োগ ঘটিয়েছেন। সেই অমিত্র অক্ষরের ছন্দের উনি হচ্ছেন প্রবর্তক। তাছাড়া উনি যেটা করেছেন যে ওনার প্রথম মহাকাব্যটা হচ্ছে মেঘনাদ বধ মহাকাব্য। তারপরে ওনার আরো অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, এর ভিতরে বীরঙ্গনা হচ্ছে ওনার পত্রকাব্য। তারপরে অনেকগুলো নাটক আছে, পদ্মাবতী, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী। কিছু প্রহসনমূলক রচনা উনি লিখেছেন, যেমন একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের গায়ে রূপ, এগুলো হচ্ছে প্রহসনমূলক হাস্য রসাত্মক লেখা। তারপরে উনি কিছু ইংরেজি নাটক লিখেছেন, যেমন রেজিয়া, রত্নাবলী, এগুলো হচ্ছে ইংরেজি নাটক। তারপরে উনি কিছু একটা অনুবাদও লিখেছেন। সেই অনুবাদটি হচ্ছে গদ্য আকারে হেক্টর বধ, ইংরেজি সাহিত্য থেকে অনুবাদ করা। এইখানে আর উনি মৃত্যুবরণ করেছেন 19শে জুন 1873 খ্রিস্টাব্দে। তো এই ছিল ওনার। আরো অনেক তথ্য আছে, তোমরা বই এগুলো লেখক পরিচিতি অংশে দেখলে আশা করি তোমরা ওইখান থেকে আরো কিছু তথ্য পাবে। তবে আমি মোটামুটি যেগুলো মোটা দাগে পরীক্ষা আসার মতো বা গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তাহলে এখন আমি আজকে বলেছিলাম যে কবিতাটির যে মূল কাহিনীটা, সে কাহিনী ঢোকার আগে, যেহেতু এটা একটা সংকলিত কবিতা, প্রথমে এটা মোট লাইন হলো 742টি। তো সেই লাইনগুলো প্রথমেই 519টা লাইন বাদ দেওয়া হয়েছে, তারপর আবার শেষের লাইনও বাদ দেওয়া হয়েছে। তাই এখন আমরা যদি কাব্যটা শুরু করি, তাহলে এখানে যে কাহিনীটা পাবো সেই কাহিনীটা কিন্তু আমরা সহজে উপলব্ধি করতে পারবো না। তাহলে কি ছিল মূল কাহিনীটা? এটা আসলে যে মেঘনাদ বধ কাব্যটা, যে লেখক যে মূল কাব্যটা লিখেছেন, সেই কাব্যটা হচ্ছে রামায়ণের খণ্ড অংশ। ওইখান থেকে একটা অংশের ভিত্তি করে উনি এই কাব্যটা লিখেছেন। ওইখানে মহাকবি ওইখানে দেবতা রামকে উচ্চ বংশীয় দেখানো হয়েছিল, আর রাবণকে নিচু, মানে রাক্ষস শ্রেণী হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু মধুসূদন এই মেঘনাদ বধ কাব্যে এখানে এসে কিন্তু এটাকে পরিবর্তন করে ফেলেছেন। অর্থাৎ ওইখানে মূল কাব্যগ্রন্থে যেখানে রাবণ ছিল নিচু, এখানে রাবণকে উচ্চ দেখানো হয়েছে এবং রামকে মূলত ছোট করা হয়েছে, নিচু করা হয়েছে। তো এখানে মূল বিষয়টা ছিল যে রাজা দশরথের ছেলে ছিল রাম, এবং মূল কাহিনীটা হচ্ছে রাম এবং রাবণের সাথে যেই দ্বন্দ্বটা হয়, সেই দ্বন্দ্বটা ছিল মূল কাহিনী। দ্বন্দ্বটা কিসের জন্য হয়? দ্বন্দ্বটা হয় মূলত এখানে রাম এবং লক্ষণ সম্পর্কে আমরা একটু পরিচয় জেনে নিই, তারপর আমি মূল দ্বন্দ্বটা আলোচনা করছি। এখানে রাম হচ্ছে রাজা দশরথ,
দশরথের স্ত্রী ছিল আর তিনটা, তো এখানে দুইটা স্ত্রী লিখে রেখেছি। স্ত্রী প্রথমটা কৌশল্য, দ্বিতীয় স্ত্রী হচ্ছে সুমিত্রা। এই কৌশল্যর পুত্র ছিল রাম, আর এই রামের স্ত্রী হচ্ছে সীতা। আর এখানে এই সুমিত্রার ছেলে হচ্ছে লক্ষণ। তো এই ছিল তাদের সংক্ষিপ্ত পরিচয়। আর ওইদিকে রাবণ, নিকষা তিন ছেলে ছিল, রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ। আর এই রাবণ ছিল মেন তার ছেলেদের ভিতরে। এই রাবণের পুত্র হচ্ছে বীরবাহু এবং মেঘনাদ। এখন যেই কাপড়টা মেঘনাদ বধ, এখানে মেঘনাদকে হত্যা করা হয়েছে, সে বধখণ্ডের কাহিনী নেওয়া হয়েছে। তো কিভাবে কাহিনীটা শুরু হলো যে এই যে রাজা দশরথের ছেলে রামের যে স্ত্রী সীতা, এখন এই সুমিত্রার ছেলে লক্ষণ একবার বনে ঘুরতে যায়। তো বনে ঘুরতে যাওয়ার সময় এই যে রাক্ষসরাজ যে রাবণের বোন ছিল শূর্পপঙ্খা, সেই শূর্পপঙ্খা লক্ষণকে দেখতে পায়। লক্ষণ দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম ছিল, দেখে তাকে প্রেমের প্রস্তাব দেয়। তো প্রেম প্রস্তাব দেওয়ার পর লক্ষণ একটা উচ্চবংশীয় দেবতা ভাই, তো সে একটা রাক্ষসের সাথে তার এই প্রস্তাব সে গ্রহণ করতে পারে নাই, রাজি হয় নাই, বরং সে ক্রোধান্বিত হয়ে শূর্পপঙ্খার নাক কেটে দিয়েছে। তো এই যে অপমান করছে, যার নাক কাটছে সেও কম যায় না, কারণ সেও ছিল রাক্ষস রাবণ, যার বয়ে দেবতারা পর্যন্ত প্রকম্পিত ছিল। সেই রাবণের বোনের নাক কেটে দিয়েছে। তা সে যথারীতি তার ভাইয়ের কাছে যে নালিশ করলো যে এরকম ব্যাপার। তখন তার প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ ছদ্মবেশে এসে রামের স্ত্রী সীতাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পরে এই যেহেতু লক্ষণ রামের খুবই বিশ্বস্ত এবং ভক্ত ছিল, তাই সে সীতাকে এই যে এখান থেকে রাবণ যে সীতাকে অপহরণ করে নিয়ে যায় হলো কোথায়, লঙ্কাপুরীতে। ওই লঙ্কাপুরীতে নিয়ে বন্দি করে রাখে। ওইখান থেকে উদ্ধার করার জন্য এই লক্ষণ প্রস্তুত নেই। তো রাম প্রথমে লক্ষণকে পাঠাতে চায় না, কারণ এখানে অনেকগুলো দেবতা এখানে রাক্ষসরাজ রাবণ, সেও ছিল অনেক বীর। তারপরে রাবণের এক ছেলে মেঘনাদ, সে ছিল আরো মহাবীর, কারণ সে দেবতাদের সাথে যুদ্ধ করে তাকে ইন্দ্রজিৎ বলা হয়, কারণ ইন্দ্রকে সে যুদ্ধে পরাজিত করেছিল। তো এইরকম একটা অবস্থা, এইরকম জায়গায় তার ভাইকে পাঠাবে, সে প্রথমে রাজি হয়নি। তারপরে যাই হোক, দেবতাদের আশীর্বাদ নিয়ে তারপরে সেই লঙ্কা এবং বিভীষণ, এই যে রাবণের ভাই বিভীষণের সহযোগিতায় সে লঙ্কাপুরী আক্রমণ করার প্রস্তুতি নেয়। তো যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে প্রথম অবস্থায় রাবণের ভাই কুম্ভকর্ণ নেতৃত্ব দেয়, সে মৃত্যুবরণ করার পরে রাবণের ছেলে বীরবাহু, সে যুদ্ধে নেতৃত্ব দেয়, সেও মারা যাওয়ার পরে যখন যুদ্ধ চলতেছিল, তখন আবার মেঘনাদ ছিল অবকাশ যাপনে, প্রমোদ কারণে সে অবকাশ যাপন করতেছিল। সে এইগুলো খবর রাখতেছিল যে এত খারাপ অবস্থা হচ্ছে, লঙ্কাপুরী ধ্বংস হয়ে যাচ্ছে। তো রাবণ সে যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তখন মেঘনাদ এত বড় বীর, সে যখন শুনতে পারলো, সে আর বসে থাকতে পারে নাই, চলে আসছে এবং সে যুদ্ধে নেতৃত্ব দেওয়ার অনুমতি প্রার্থনা করে। তখন পিতা তাকে যুদ্ধ দেওয়ার অনুমতি দেয়। তো অনুমতি দেওয়ার জন্য সে যেহেতু যুদ্ধে যাবে, তাদের যে ধর্মীয় রীতি, সেই রীতি অনুসারে সে তার যে অনিষ্ট দেবতা আছে, সেই দেবতার পূজা করার জন্য সে নিকুম্বিলা যজ্ঞগার আছে এই লঙ্কাপুরীতে, সে লঙ্কাপুরীর যজ্ঞাগারে বসে সে যজ্ঞ করছিল। এই যজ্ঞ করার সময় সে চোখ বন্ধ করে যজ্ঞ করতেছিল। তো হঠাৎ মনে হচ্ছিল যে ইষ্ট দেবতা মনে হয় সন্তুষ্ট হয়ে তার সামনে এসে উপস্থিত হয়েছে। তা সে আনন্দিত হয়ে তাকায় দেখে কি ব্যাপার, সামনে দাঁড়িয়ে আছে লক্ষণ। সে তো বুঝতেই পারে না যে এত হাজার প্রহরী, এত বিচ্ছিন্ন নিরাপত্তা ভেদ করে
এই লক্ষণ কিভাবে লঙ্কাপুরীতে পৌঁছলো এটা সে বুঝতে পারে নাই। যাই হোক, তার হাতে পূজার ডালা ছিল, সে এটাই ছুঁড়ে মারলো। মারার পরে সে অজ্ঞান হয়ে পড়ে গেল, লক্ষণ অজ্ঞান হয়ে পড়ে গেল। এবার সে যাবে অস্ত্রাগারে, যুদ্ধের সাজে সজ্জিত হয়ে লক্ষণের সাথে যুদ্ধ করবে। কিন্তু ওইখানে যখন সে দরজায়, যজ্ঞাগারের দরজার দিকে গেল, গিয়ে দেখে 2 হাত প্রসারিত করে তার আপন চাচা বিভীষণ তাকে রুখে দিচ্ছে। এই যে রুখে দিচ্ছে, এই রুখে দিয়ে তারপরে সে পুরো বিষয়টা বুঝতে পারলো যে লক্ষণ কিভাবে এইখানে এসে পৌঁছলো। তারপরে এই যে এই দুইজনের কথোপকথন শুরু হয়, তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে। এইখানে থেকে মূলত মূল কবিতার শুরুটা। সেই জন্য এখানে প্রথম যে লাইনটা আছে, এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে, এই যে এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে, এতক্ষণের আগে যে কতক্ষণের কাহিনী, ওই কাহিনীগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে। সেই জন্য আমি আজকে এই কাহিনীটি বললাম। আশা করি তোমরা পরবর্তী যেই কবিতার মূল কাহিনীটা আছে, পরবর্তী ক্লাসে আমি বোঝানোর চেষ্টা করব, আর তোমরাও আশা করি আমার সাথে থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।